আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সবাই? আশা করি সকল স্টুডেন্টগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো রয়েছে। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম, ইউনিম্যাথ সলিউশন এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ নবম শ্রেণীতে যারা রয়েছে পদার্থবিজ্ঞানের তাপ ও তাপমাত্রা নিয়ে। সো তাপ ও তাপমাত্রা চ্যাপ্টারের মানে অধ্যায়ের আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তাপ সঞ্চালন। সো তাপ সঞ্চালনটা এটা আমি তোমাদেরকে প্রথমেই একটু বলবো যে শাব্দিক অর্থগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। সেটা কেমন? যেমন তোমাকে এখানে বলা হয়েছে যে তাপ সঞ্চালন। সো এই যে তাপ আমরা কি সেটা জানি, যে আমরা জানি যে তাপ কি, তাপ এক প্রকার শক্তি, সেটা আমরা জানি। সো তাপ শব্দটার সঙ্গে আমরা পরিচিত, বাট সঞ্চালন সেটা পরিচিত, বাট এটার শাব্দিক অর্থটা সম্পর্কে হয়তো বা অনেকেই জানি অনেকেই জানি না। তবে এই যে প্রথমেই আমরা দেখি যে সঞ্চালন কাকে বলে, অথবা সঞ্চালন শব্দের অর্থটাই বা কি। তো সঞ্চালন মানে হলো যে চালনা করা। সো চালনা কি? যে কোনো কিছুকে মুভ করাকে মানে মুভমেন্ট দেখানো, মুভমেন্ট করা, স্টিয়ারিং করা, এটাকে বলা হয় চালনা। তো এক কথায় হলো যে কোনো একটা কিছুকে, কোনো একটা বস্তুকে অথবা কোনো একটা জিনিসকে, কোনো একটা অণুপরমাণু হতে পারে, কণা হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা। দ্যাট মিন্স তুমি এক জায়গা থেকে জিনিসটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। সো এখন যদি আমি জানলাম যে তাপ কি এবং সঞ্চালন কি, তাহলে তাপ সঞ্চালন কি? তাহলে তাপ সঞ্চালনের মানে দাঁড়ালো গিয়ে তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করানো, আর কিছুই না। মানে তাপ শক্তিটাকে, তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাহলে এই তাপ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করানোটাকেই বলা হয় তাপ সঞ্চালন। সো তুমি যখন একটা জিনিস চিন্তা করো, যে তুমি যখন একটা জিনিসকে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, সো এই নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরো তুমি জার্নি করবে, দ্যাট মিন্স তোমাকে নিয়ে একটা পরিবহন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। সেই পরিবহনটা হতে পারে তোমার বাস, হতে পারে ট্রেন, হতে পারে তোমার জাহাজ, উড়োজাহাজ, এবং সেটার রুটগুলো তোমার ভিন্ন ভিন্ন হতে পারে। হ্যাঁ, স্থলপথ, জলজপথ এবং আকাশপথ। সো বিভিন্ন পথে তোমাকেই নিয়ে যাবে, বাট সেখানে বাস নিয়ে যাবে তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায়। সেটার এই যে ইয়েটা হবে, প্রসেসটা হবে একরকম, প্রক্রিয়াটা হবে একরকম। জাহাজ দিয়ে পানিপথে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, সেটার একরকম প্রক্রিয়া। এবং উড়োজাহাজ আকাশপথে নিয়ে যাবে, সেটার কিন্তু আরেক ধরনের প্রক্রিয়া। সো দেখো, এই যে চালনা করা, মুভ করা, এক জায়গা থেকে স্থানান্তরিত করা অন্য জায়গায়, সেই যে তোমার এই প্রক্রিয়াটা স্বভাবত কিভাবে হয় সেটা আমরা জানব। সো সেটা জানার আগে আমরা একটু রিমাইন্ড করে নিই, যে আর একটু বলে নিই যে 3 ধরনের প্রক্রিয়া আছে। আমরা জানি, তোমাদের বইয়েও দেয়া আছে যে 3 ধরনের প্রক্রিয়া কি। যে এই যে তাপ সঞ্চালন, তার মানে হচ্ছে যে তাপকে আমরা পরিবহন করব, মুভ করব। সো এই যে তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, এই তাপ শক্তিটাকে আমরা জাস্ট মুভ করব এক জায়গা থেকে অন্য একটা জায়গায়। সো এই যে মুভ করানোটা, দেখো এই মুভ করানোটা 3টা ওয়েতে হয়ে থাকে। তার প্রথম জিনিসটা হচ্ছে কিন্তু তোমার এক জায়গা থেকে, এই যে একটা জায়গা থেকে জাস্ট এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে তুমি পৌঁছিয়ে দিবা। সো এই পৌঁছিয়ে দেওয়ার প্রক্রিয়াটা 3 ধরনের হতে পারে। সেই 3 ধরনের কি? যে এক ধরনের হলো তোমার পরিবহন, সেটাকে বলা হয় কন্ডাকশন, সেটা একটা প্রক্রিয়া। তার মানে তাপ সঞ্চালনের ক্ষেত্রে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হলো তোমার পরিবহন। সেকেন্ড যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে পরিচলন, এবং থার্ড নাম্বার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে তোমার এই বিকিরণ। সো এখন আমরা এই 3টা জিনিস সম্পর্কে
সেপারেটলি একটু আলোচনা করব। তবে তার আগে আমরা আগের ভিডিওতে যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল যে তাপ কি সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। যারা ওই ভিডিওটি দেখোনি তারা খুব মিস করবা। আমি আশা করব যে তোমরা ওই যে ভিডিওটা যেটা তাপ এবং তাপ শক্তি নিয়ে করা হয়েছিল সেই ভিডিওটা তোমরা দেখবে, কারণ সেখানে খুব ইম্পর্ট্যান্ট মেসেজ দেওয়া আছে। এবং আমি সেই ভিডিওতে বলেছি যে এই একটা ভিডিও যদি কেউ ভালোভাবে দেখে তাহলে তাপমাত্রা চ্যাপ্টারের পুরোটাই শেষ, সেখান থেকে বুঝে যাবে সব কিছু। তো তারপরও এখানে আমি একটু রিমাইন্ড করছি যে তাপ হলো এক প্রকার শক্তি, তবে তাপ শক্তির এই নেপথ্যে থাকে কোনো পদার্থের অণুগুলোর গতিশীলতা। তার মানে গতির সাথে এই যে তাপের সম্পর্ক রয়েছে সেটা কেমন আমি একটু রিমাইন্ড করে দিই। ধরো এই যে এটা একটা আমি ধরে নিলাম যে এটা একটা সলিড ম্যাটার, কঠিন একটা পদার্থ, এই জিনিসটা। সো এখন দেখো তো এটার ভিতরে অবশ্যই অণু আছে এবং পরমাণু আছে। আমি অণু দিয়ে চিন্তা করি, এই যে অণুগুলো তখন আমরা কি পড়েছিলাম যে এই অণুগুলো যে কোনো পদার্থের ভিতরে এই অণুগুলো কম্পনরত অবস্থায় থাকে, জাস্ট এভাবে কম্পন করে। বাট এটা আমরা বাস্তবে এভাবে মানে ফিল করতে পারি না, বাট প্রত্যেকটা বস্তুর কণাগুলো এভাবে কম্পনরত অবস্থায় আছে, ছোটাছুটি করে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় ছোটাছুটি করে, এবং তার ভিতরে গতি কাজ করে, গতিশীলতা আছে, কাইনেটিসিটি রয়েছে, মোশন রয়েছে। এবং এই যে মোশনটা, এই যে গতিটা, সেটা কেন হয়? সেটা হয় একমাত্র এই যে তাপ শক্তির কারণে। সেখানে তাপ রয়েছে, আপনি বিশ্বাস করুন আর নাই করুন। ধরুন এটা এই কলমটার ভিতরে আপনার যেই অণু পরমাণুগুলো রয়েছে, এই অণু পরমাণুগুলো এটার ভিতরে কম্পনরত অবস্থায় রয়েছে অনলি ডিউ টু এই যে হিট। এটার ভিতরে যে হিট রয়েছে, এই হিটের কারণে, তাপের কারণে এইটার যে অণুগুলো রয়েছে সেগুলো কম্পনরত অবস্থায় আছে, জাস্ট এভাবে কম্পনরত অবস্থায় আছে, এবং অণুগুলো এক জায়গা থেকে অন্য একটা জায়গায় ছুটে বেড়ায়। জাস্ট দ্য সেম ওয়ে এখানেও এটাই ঘটে যে এই অণুগুলো যে জাস্ট এক জায়গা থেকে অন্য একটা জায়গায় ছোটাছুটি করছে, এবং নিজেদের ভিতরে যে ইন্টারনাল যে একটা দূরত্ব, এই দূরত্বটা কিন্তু বজায় রাখে। সে ধরুন এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এই যে মাঝে যে দূরত্বটা, এই দূরত্বটা বজায় রাখে কি নিয়ে? এই দূরত্ব আমরা দেখিয়েছিলাম যে এই দূরত্বটা যে বজায় রাখে, এই দূরত্বটা বজায় রাখে একটা কারণে, সেটা হচ্ছে যে এই বিভব শক্তি অথবা স্থিতিশক্তি অথবা ডিপোজিটেড এনার্জি, অথবা পটেনশিয়াল এনার্জি, এই চারটা শব্দ এখানে ইনভলভ। যে এটা তোমাদের বইয়ে দেওয়া আছে বিভব শক্তি হিসেবে, বিভব শক্তি। সো ডিপোজিটেড যে শক্তিটা, সেটাই আবার স্থিতিশক্তি, সেটাই আবার বিভব শক্তি, আবার সেটাই ইংরেজিতে তোমার পটেনশিয়াল এনার্জি। সো এই যে পটেনশিয়াল এনার্জিটা কোথা থেকে আসে? সেখানে দু ধরনের এনার্জি থাকে। একটা পদার্থের ভিতরে যে অণুগুলোর ভিতরে যে এনার্জিটা কাজ করে, সেই এনার্জিটা টোটাল এনার্জি সমান সমান পটেনশিয়াল এনার্জি, তার মানে ইউপি প্লাস ইউকে। এখানে দুটো এনার্জি আছে। এই ইউপিটা সম্পর্কে আমি বলি এখন একটু জাস্ট রিমাইন্ড করার জন্য। এই ইউপিটা কোথা থেকে আসে? যে এখানকার যে পজিটিভ প্রোটনটা রয়েছে, এখানকার যে নেগেটিভ যে ইলেকট্রন রয়েছে, এ একটা পরমাণু, বি আর একটা পরমাণু, এ পরমাণুর প্রোটন বি পরমাণুর ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, অবশ্যই অ্যাট্রাক্ট করবে। কেন? যে আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে রিজেক্ট করবে, মানে বিকর্ষণ করবে, এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। সো একটা করবে তোমার আকর্ষণ আর একটা করবে বিকর্ষণ। সো এখানে দেখো, এখানকার এ পরমাণুর প্রোটন বি পরমাণুর প্রোটনের সাথে কিন্তু আকর্ষিত হবে না, সেটা বিকর্ষিত হবে, দ্যাট মিনস রিজেক্টেড হবে। আর এ পরমাণুর প্রোটনের সাথে বি পরমাণুর ইলেকট্রনের আকর্ষণ হবে। সো এই যে আকর্ষণ এবং বিকর্ষণ, এর ফলে ওনারা নিজেদের ভিতরে একটা নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখে, যে এর ভিতরে কাছাকাছি আসতে পারে না।
এবং সেই যে এইভাবে যে থাকে, এখানে কিন্তু এই যে আকর্ষণ বিকর্ষণ, এই আকর্ষণ বিকর্ষণের ভিতরে কিন্তু একটা এনার্জি কাজ করে। আর এই এনার্জিটাই হলো এই যে স্থিতিশক্তি অথবা বিভব শক্তি অথবা পটেনশিয়াল এনার্জি, যেটাকে পটেনশিয়াল এনার্জি হিসেবে ইংরেজিতে বেশি পরিচিত, এজন্য সেটার নাম হচ্ছে ইউপি। আর যখন আপনি এখানে তাপ প্রয়োগ করবেন, যেমন আমি একটু আগে বলেছি যে অণুগুলো, পরমাণুগুলো এগুলো ছোটাছুটি অবস্থায় রয়েছে। সো এখন যদি আপনি আরও বেশি এই নর্মাল যেই টেম্পারেচারটা তার ভিতরে রয়েছে, যেমন এই কলমটা, এর ভিতরে নর্মালি এখন আমি ধরে নিচ্ছি যে আমার রুম টেম্পারেচার এখন এই মুহূর্তে 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রিতে এই কলমটা যদি আপনার থাকে 25 অথবা 27, 28 হোয়াট এভার মেবি, সো এই অনুযায়ী এই কলমের অণু পরমাণুগুলো কিন্তু এখন কম্পনরত অবস্থায় রয়েছে এবং ছোটাছুটি করছে। যদি আপনি এর এক প্রান্তে অথবা মাঝামাঝি যদি আপনি একটু হিট অ্যাপ্লাই করেন, তখন হবে কি এদের ছোটাছুটি আরও বেড়ে যাবে। সো ধরুন আমি যে কোনো এক জায়গায় তাপ অ্যাপ্লাই করলাম, হিট অ্যাপ্লাই করলাম, তখন এই যে অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি শুরু করেছে, তখন তার ভিতরে এই যে ছোটাছুটি মানে হচ্ছে যে এর ভিতরে আপনার গতিশীলতা কাজ করবে, তার মানে কাইনেটিসিটি কাজ করবে। সো এই যে কাইনেটিক এনার্জি তখন গেইন করবে, তার মানে গতিশক্তি গেইন করবে। এই যে গতিশক্তি, এই কাইনেটিক এনার্জি, এটাকে বলা হয় ইউকে। এই দুই ধরনের শক্তি আপনার এই জায়গাটাতে কাজ করে। এই যে একটা পদার্থের ভিতরে, অণুগুলোর ভিতরে দুই ধরনের এনার্জি কাজ করে। তো একটা হলো আপনার ইউপি প্লাস আরেকটা হলো ইউকে। এই দুটো এনার্জি মিলেই হয় টোটাল যে এনার্জি সেটা। আর এই টোটাল এনার্জিটা, এটা আপনার কঠিন পদার্থের বেলায় একরকম হবে, যে কঠিন পদার্থের বেলায় কি হবে, যে দুটোই থাকবে, পটেনশিয়াল এবং ইউকে দুটোই থাকবে, কাইনেটিসিটি যে বিভব শক্তি এবং গতিশক্তি। এটা যদি আপনার তরল পদার্থ হয়, তখন তরল পদার্থের বেলায় কি হবে, অণু পরমাণুগুলো কঠিন পদার্থের চাইতে তরল পদার্থে একটু দূরত্ব বেশি হবে। তার মানে এখানে বিভব শক্তি থাকবে কম এবং কাইনেটিক এনার্জিটা থাকবে, মানে গতিশক্তি থাকবে বেশি। তাহলে তরল পদার্থের বেলায় ইউপি থাকবে কম এবং ইউকে বেশি। তাহলে এই দুটা টোটাল মিলে আপনার টোটাল এনার্জি। এটা যদি আপনার বায়বীয় পদার্থ হয়, তাহলে বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা জানি কি যে অণুগুলোর ঘনত্ব, ডেনসিটি, সেটা কিন্তু অনেক হালকা থাকে, হ্যাঁ, একটা আরেকটার চাইতে অনেক দূরে অবস্থান করে। তাহলে সেখানে কি দ্যাট মিনস সেটা আপনার গতি ছোটাছুটি করছে বেশি দূরত্বে থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ছোটাছুটি করছে বেশি দূরত্ব থেকে। তো এই যে সেখানে আমি ধরে নিতে পারি কি যে সেখানে গতিশক্তি বেশি, তাহলে সেখানে পটেনশিয়াল এনার্জিটা নাই বললেই চলে। এই জন্য বায়বীয় পদার্থের ক্ষেত্রে আপনার এই যে টোটাল এনার্জি মানেই হচ্ছে যে টোটাল ইউকে ধরা হয়। সো এটা আপনার এখানে একটু কাজে লাগবে। দেখুন, এই যে তাপশক্তির এই যে স্থানান্তরের প্রক্রিয়া, যেটাকে বলে তাপ সঞ্চালন, আর এই যে তাপ সঞ্চালনটা সেটা তিনটা প্রক্রিয়ায় হয়। নাম্বার 1 পরিবহন, নাম্বার 2 পরিচলন এবং নাম্বার 3 বিকিরণ। তো দেখুন, এই যে তিনটারই ইংরেজি নামগুলো আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। পরিবহন সেটা হচ্ছে কন্ডাকশন, পরিচলন কনভাকশন এবং বিকিরণ হচ্ছে রেডিয়েশন, এটা আমরা সবাই জানি। সো দেখুন, বহন তাহলে কি, তাহলে আমি বলেছিলাম কি এটাও একটা প্রক্রিয়া, পরিবহনটাও এটা কি একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? তাপকে এক জায়গা থেকে অন্য একটা জায়গায়, এই তাপটাকে আপনি একটা জায়গা থেকে, এটা একটা যদি এনার্জি ধরে নিই, এটা এক জায়গা থেকে অন্য জায়গায় আপনার স্থানান্তরিত করা। তো এটা পরিবহনটা এটা কিভাবে হয়, সেটা হয় কঠিন পদার্থের বেলায়। আমরা জানি কি যে কঠিন পদার্থের অণুগুলো একটু আগে আমরা যেটা দেখিয়েছিলাম যে এই জায়গাটাতে যে কঠিন, এটা একটা সলিড ম্যাটার, কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের ভিতরে এই যে অণুগুলো, সেগুলো কি করে কম্পনরত অবস্থায় আছে। এখন যদি আমি এখানে এক প্রান্তে হিট অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এখানকার যেই অণুগুলো কম্পনরত অবস্থায় আছে তার কম্পন আরও বেশি বেড়ে যাবে। একটা পরমাণু অথবা একটা অণু আরেকটা অণুকে তখন নক করবে, ধাক্কা দিবে, এবং তাপটা এক অণুর তাপ অন্য অণুতে সেটা ট্রান্সফার হবে। আর এভাবে করে পুরো এই
পদার্থের ভিতরে যতগুলো অণু আছে সবগুলো অণু মানে খবর পেয়ে যাবে, খবর পাবে যে আমাকে আমি যে ধরুন যে তার ভিতরে এনার্জি ছিল 10 জুল যে কোনো একটা পরমাণুর ভিতরে, এখন সে পাচ্ছে 12 জুল, তাহলে পাশের জনকেও সে খবর দিচ্ছে আমার আগে ছিল 10 এখন 12। তো এই যে তো আমি তোমাকে আবার ধাক্কা দিচ্ছি, তুমি এই খবরটা অন্যদেরকে বলো, তোমাকেও আমি 12 দিলাম, দুই বাড়িয়ে দিলাম। এইরকম করে যে সে পুরো পরমাণুগুলো যখন আপনার অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন কিন্তু পুরো পদার্থটাই তখন এই যে হিট বেড়ে যায়। দ্যাট মিনস এখান থেকে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় মানে প্রবাহিত হয়, মানে প্রবাহ বৃদ্ধি করে, আর এই প্রবাহ বৃদ্ধির মাধ্যমে আপনার পরিবাহিত হয়। তার মানে এখানে ছিল তাপটা এই পদার্থের, এই তাপটা এখান থেকে এই জায়গায় চলে এসেছে। তো কীভাবে আসলো? ওই অণুগুলোর গতির কারণে। আর এখানে এই জিনিসটা বলা হয়েছে যে তাপের পরিবহন হয় কঠিন পদার্থের বেলায়। আমরা জানি সকল পদার্থের অণুগুলো কম্পনরত অবস্থায় রয়েছে, আর এই কম্পনের কারণ হলো কি তাপ শক্তি। জাস্ট আমি একটু আগে যে আলোচনা করেছি সেটাই এখানে লিখেছি। অণুগুলো যখন কাঁপতে থাকে তখন এদের মধ্যে একটা গতি কাজ করে, আর এই গতিশক্তি হিসেবে মানে এইটাই গতিশক্তি হিসেবে পরিচিত। সো এই গতিশক্তির কারণে কিন্তু এই কঠিন পদার্থের ভিতরে এই পরিবহনটা, তাপের পরিবহনটা মানে গঠিত হয়, যে এক জায়গা থেকে তাপ শক্তিটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি ট্রান্সফার করতে পারেন। সো দেখুন যে কঠিন পদার্থে যখন তাপ দেওয়া হয় তখন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অণুগুলোর কম্পনের মাধ্যমে তাপ স্থানান্তরিত হয়, আর এই এক প্রান্তে তাপ শক্তি প্রয়োগ করলে অপর প্রান্তটিও গরম হয়, রাইট? আর এই প্রক্রিয়াটাই তাপের পরিবহন নামে পরিচিত। সো ধরুন এই যে এটা একটা কঠিন পদার্থ, আপনি যদি এখানে যদি এই তাপ দেন, ধরুন আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম, এটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। সো এখান থেকে যদি আপনার তাপ দেওয়া হয়, এই এখানকার যে অণুগুলো রয়েছে একটা অণু আরেকটা অণুকে আপনার নক করবে, খবর দিবে, ধাক্কা দিবে। তো এইভাবে করে পুরো পদার্থের পরমাণুগুলো অ্যাক্টিভেটেড হবে এবং শক্তিটা এখান থেকে এখানে ট্রান্সফার হবে। কি কারণে? অনলি গতির কারণে, এই অণুগুলোর গতির কারণে, গতি শক্তির কারণে। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে পরিচলন। সো দেখুন আমি এখানে পরিচলন সম্পর্কে কিছু লিখলাম না, একটা যেহেতু বুঝে গেছেন পরেরগুলো আপনারা খুব সহজেই বুঝে যাবেন। এই যে পরিচলন কি? পরিচলন সেটাও একটা প্রক্রিয়া, যে তাপটাকে এই তাপটাকে ধরে নিলাম এইটা একটা তাপ শক্তি, এটা তাপ শক্তিটা, তো এইটার আমি পরিবহন করব, এই জায়গা থেকে আমি এই জায়গায় নিয়ে আসব। সো এইটা এখন করব হলো আপনার তরল পদার্থের বেলায়। সো তরল পদার্থে কি হয়? তরল অথবা আপনি এই যে গ্যাসীয় কোনো পদার্থকে যদি আপনি উত্তপ্ত করেন, মানে তাপ দেন, তখন তার কি হয়? তার ঘনত্বটা কমে যায়। ধরুন আপনার এইটা একটা পাত্র, তো এই পাত্রের ভিতরে আপনার পানি রয়েছে। সো এই পানিকে যদি আপনি এখন তাপ দেন, এদিক থেকে তাপ দিলাম আমি, যে ধরুন এটা একটা মোমবাতি অথবা একটা যে কোনো একটা জ্বালানি। সো এটা দিয়ে আমি তাপ দিচ্ছি। সো তাপ দিলে কি হবে? এর ভিতরে তাপ দেওয়ার আগে যেই ঘনত্ব ছিল, তাপ দেওয়ার পরে এই ঘনত্বটা হালকা হয়ে যাবে, যার কারণে আপনি দেখেন যে পানিকে যখন আপনি তাপ দেন তখন এটা উপর দিয়ে গড়িয়ে পড়ে যায়, ফুটে উপর থেকে নিচে পড়ে যায়। যে কোনো তরল পদার্থকে আপনি যখন তাপ দেন, তো এটা কিন্তু হয় যে অণুগুলোর যে আগে ছিল ধরুন যে এইভাবে লেগেছিল, এখন যখন আপনি তাপ দেন তখন কিন্তু এই যে এইভাবে দূরে সরে যায়, জায়গা বেশি নিয়ে যায়। তাহলে তখন হয় কি যে এদের ভিতরে আপনার ঘনত্ব কমে যায় এবং আয়তন বেড়ে যায়। তখন এই পানিটা এই ছোট পাত্রের ভিতরে আর থাকে না, তখন এটা আয়তন যেহেতু বেড়ে যায়, আইদার আপনাকে এই পানিটা সরিয়ে নিতে হয় অথবা আপনি দেখবেন যে এটা গড়িয়ে এই যে নিচে পড়ে গেছে, পানিটা নিচের দিকে চলে আসবে। সো এটা কেন হয়? এটা হয় আপনি যখন তাপ দেন তখন এই ঘনত্বটা হালকা হয়ে যায়। সো এইটার কারণটাও কি? এটার কারণটাও ওই যে অণুগুলো
ছোটাছুটি করতে শুরু করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে এবং তাদের ভিতরে দূরত্ব তৈরি করে। সো একই পরিমাণ তরল অথবা গ্যাস একটু বেশি জায়গায় নিলে তার ঘনত্ব কমে যায় বা সেটি হালকা হয়ে উপরে উঠে যায়। যদি আপনার এটা যদি গ্যাসীয় পদার্থ হয় তখন উপরে উঠে যাবে, আর সেটা যদি আপনার তরল পদার্থ হয় তখন তার এই যে আয়তনটা, ভলিউমটা বেড়ে সেখানে পড়ে যাবে। তখন সে করে কি, যেটা যদি আপনার আমি ধরে নিলাম যে আপনার এই এখানেও পানি আছে, ধরুন যে আমি যদি এটা বড় একটা পাত্রের কথা চিন্তা করি, এরকম একটা বড় একটা পাত্রের কথা আমরা চিন্তা করি, ধরুন এই যে এরকম বড় একটা পাত্র, যে এটাতে ধরুন যে আপনার পুরোটাতেই পানি রয়েছে। তা আপনি যদি এখান থেকে যে কোনো এক জায়গা থেকে আপনি তাপ প্রয়োগ করেন, তখন এখানকার যেই পানির অণুগুলো আছে সেগুলো কিন্তু আপনার এখান থেকে ছুটে এখানে চলে আসবে। দ্যাট মিনস এখানকার তাপটা কিন্তু এই যে বাহিত হয়ে ট্রান্সফারে এখানে আসলো। তা আবার এখানকার ঠান্ডার যেই এটাও কিন্তু এই তাপটাও কিন্তু এখান থেকে অ্যাবজর্ব হয়। তো যার কারণে একবার এদিকে গরম যাচ্ছে, আবার এই যে এই গরমটাও আবার এখানে এই ঠান্ডাটাকে আপনার অ্যাবজর্ব করে নিচ্ছে, তখন পুরো তরলটাই কিন্তু আপনার এই গরম হয়ে যায়। তো এইভাবে করে আপনার তরল ও গ্যাসের ভিতরে একটা আভ্যন্তরীণ পরিচালনা, তার মানে হচ্ছে যে আপনার সঞ্চালন শুরু হয় এক জায়গা থেকে। তার মানে এক জায়গা থাকে না যে এখান থেকে এখানে আসে, এখানকারগুলো আবার এখানে চলে আসে। মানে যেখানে আপনার এখানে, তো ধরুন আমি যখন প্রথমে একটু বুঝে নিন ভালো করে জিনিসটা, আমি যখন এই জায়গায় তাপ অ্যাপ্লাই করলাম, তাপ অ্যাপ্লাই করার আগে পুরো জায়গাটাই কিন্তু আপনার এখন রয়েছে কি ঠান্ডা রয়েছে মিনস হচ্ছে ওই যে এই অণুগুলোর দূরত্ব কিন্তু আপনার ঘনত্ব আপনার কাছাকাছি, খুব কাছাকাছি অবস্থান করে, ঘনত্ব এখন বেশি। সো এখন যখন দেখুন আমি যখন তাপ দেব তখন কিন্তু ঘনত্বটা কি হয়, কমে যায়। তার মানে এখানে ছিল, কাছাকাছি না থেকে এখন দূরে চলে আসে। তার মানে কি এখানে এখন জায়গা ফাঁকা হয়েছে। সো এখানে কি আসবে, এখানে আসবে এখানকার এরা ছুটে যখন আপনার এই যে এই দিকে চলে আসবে, এখানকারগুলো তাপ পাচ্ছে, তা এরা এখানে চলে আসলো। আর এখানে যেহেতু জায়গা ফাঁকা হচ্ছে, তাহলে এরা আবার এই জায়গায় ফাঁকা জায়গা পূরণ করার জন্য চলে আসে। এই কারণে দেখবেন যে আপনি যখন তরল পদার্থ থেকে, স্পেশালি আমরা যখন পানি নিয়ে আমাদের অভিজ্ঞতা বেশি, তো পানিকে আমরা যখন আপনার তাপ দিই তখন কি হয়, নিচেরটা উপরে ওঠে, উপরেরটা নিচে যায়, পাশেরটা এই পাশে আসে, ওই পাশে যায়, এমনই কিন্তু করতে থাকে। এবং একটা পর্যায়ে দেখবেন যে আপনার স্থিতিশীল হয়ে যায়, টকবক করতে থাকে উপরের দিকে। সো এক পর্যায়ে আপনার বাষ্পায়িত হয়ে যায়। সো এটা টোটালটাই কিন্তু হয় আপনার ওই জায়গার ভিতরে যে অণুগুলো রয়েছে, ওই পানির অথবা ওই তরলের যে অণুগুলো রয়েছে, অথবা এটা যদি গ্যাসীয় হয়, যে এই অণুগুলো রয়েছে সেই অণুগুলোর ছোটাছুটির কারণে, আর অন্য কিছুই নয়। আর এই ছোটাছুটির কারণেই আপনার এই পরিচালনাটা হয়, এবং সেটাই আভ্যন্তরীণ পরিচালনা হয়। এবং সেটি সকল পানিকে খুব ভালোভাবে মিশিয়ে উত্তপ্ত করতে পারে। মানে ওই যে প্রসেসটা, এই প্রসেসে আপনার সব ধরনের পানিকে আপনার সকল পানিকেই আপনার এই পাত্রের সকল পানিকে আপনার গরম করে ফেলবে, উত্তপ্ত করে ফেলবে। আর এটাই হলো সাধারণত পরিচলন নামে মানে পরিচিত। তবে সেটা একটু মনে রাখবেন যে এটা যে শুধু তরল পদার্থের বেলায় হবে তা না, সেটা বায়বীয় পদার্থের বেলায়ও আপনার পরিচলন হবে। সো তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা যখন তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, তখন যেই প্রক্রিয়াটা আপনাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনার পরিচলন প্রক্রিয়া, কনভেকশন প্রক্রিয়া। সো এখন আপনাকে যদি কেউ বলে যে আপনি এই তরল অথবা বায়বীয় পদার্থকে পরিবহনের মাধ্যমে তাপশক্তি সঞ্চালন করুন, তখন জিনিসটা আপনাকে ভুল বলা হবে। তখন আপনি বলবেন যে না, পরিবহনটা হবে কঠিন পদার্থের বেলায়, আর তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের বেলায় পরিচলন অথবা কনভেকশন হবে। সো এবার দেখুন আপনি আরেকটা জিনিস এখানে দেখে নিই, লাস্ট যে জিনিসটা, যে এই প্রক্রিয়াটা, যে তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কিভাবে নিয়ে যাব, সেটা নেওয়ার আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার
বিকিরণ, বিকিরণ। এই যে বিকিরণ, এই বিকিরণের ইংরেজি নাম হচ্ছে আপনার রেডিয়েশন, রাইট? সো আমরা বিকিরণ শব্দটা মোটামুটি সবাই পরিচিত বিকিরণ শব্দটার সাথে। সো দেখুন, আপনি যখন রৌদ্রে দাঁড়ান তখন আপনি সূর্য থেকে যেই রৌদ্রটা আসে সেটার, ধরুন এটা সূর্য, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তো এখান থেকে যেই তাপ আলোক রশ্মিটা আসবে তা আপনার গায়ে এসে এখানে এসে পড়বে, তা আপনি তখন কি ফিল করেন? আপনি তাপ ফিল করেন, অবশ্যই তাপ ফিল করেন। তাপ, শীতের দিনে আপনারা তাপ নিতে যান, রোদ পোহান। সো দেখুন, এটা কিন্তু এই প্রসেসটা, এই যে এখানকার সূর্যের তাপটা এখানে চলে আসে, এটা কিন্তু পরিবহন অথবা পরিচলন কোনোটাই এখানে হয় না, সেখানে হয় রেডিয়েশন। আর এই রেডিয়েশন অথবা এই যে বিকিরণ, এইটা কি, আমরা এইটা নিয়ে সামান্য একটু আলোচনা করি, যে আমরা দেখি যে রেডিয়েশনটা অথবা বিকিরণটা কি। আমি সামান্যক্ষণ এটা নিয়ে একটু বলবো, যে জাস্ট বেসিকটা নিয়ে আলোচনা করব, যেটা বোঝার জন্য যে আসলে বিকিরণটা কি। তো দেখুন, বিকিরণ মানে হচ্ছে এক প্রকার শক্তি স্থানান্তরের একটা প্রক্রিয়া। বিকিরণ, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ বিকিরণ কি, আপনি বলবেন যে শক্তি স্থানান্তরের একটা প্রক্রিয়া মাত্র। হ্যাঁ, এটা হচ্ছে একটা শক্তিকে এক স্থান থেকে আপনি অন্য স্থানে নিয়ে যাবেন। এই যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, এই একটা প্রক্রিয়ার নাম হচ্ছে আপনার এই বিকিরণ। তখন যদি আপনাকে কেউ বলে যে এটা সংজ্ঞা দেন, আপনি কিন্তু এতটুকুই দিবেন যে বিকিরণ হলো এক প্রকার শক্তি স্থানান্তরের একটা প্রক্রিয়া, আর কিছুই না। তো এটা কি করে? তরঙ্গ অথবা কণা আকারে শূন্যস্থান অথবা কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে ভ্রমণ করে, যেটা কি, যে এই রকমের তরঙ্গ আকারে অথবা এটা কণা আকারে। আমরা জানি যে আলোর কণা রয়েছে, আলোর কণাকে কি বলা হয়? কোয়ান্টা অথবা ফোটন বলা হয়। সেই কণা আকারে আপনার এক স্থান থেকে আরেক স্থানে যায়। তবে এটা কোনো একবার বলা হয়েছে যে আপনার কোনো মাধ্যম ছাড়া, আবার বলা হয়েছে যে মাধ্যমের মধ্য দিয়ে যায়। তবে অবশ্যই একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাহলে অবশ্যই একটা মাধ্যম ছাড়া যাবে না, সেটাই সত্যি। সো এটা শূন্যস্থান অথবা মাধ্যম দুটোই ইউজ করে, সেটা বলা হয়েছে। তবে এটা কি করে? যে ইলেকট্রোম্যাগনেটিক মাধ্যমটা এখানে ইউজ করে। ইলেকট্রোম্যাগনেটিক তার মানে কি, যে আপনার তড়িৎ চৌম্বকীয় মাধ্যম। সো এটা কি রকমের? যে দেখুন, আমাদের যে মহাকাশে শূন্যস্থানে, সেখানে এই যে আমরা আজকাল মোবাইল চালাই, এই যে সেখানে যে নেটওয়ার্ক আপনি পান, সেটাও কিন্তু এই তড়িৎ চৌম্বকীয় প্রক্রিয়ার মাধ্যমেই আপনার কাছে এই নেটটা চলে আসে। আমরা যেমন বলি যে ইন্টারনেট, নেট। সো এই যে নেটের যেই প্রক্রিয়াটা, যে একটা খবর আপনার কাছে চলে আসে, সেটা কিসের মাধ্যমে আসে? একটা ছবি চলে আসে, একটা ভিডিও চলে আসে, সেটা আসে আপনার এই যে তড়িৎ চৌম্বকীয় মাধ্যমেই। তো যখন আপনার দুটো ক্ষেত্র একসাথে থাকে, এবং আমাদের মহাকাশে একটু সুন্দর করে ছোট করে জেনে রাখুন যে আমাদের মহাকাশে এই যে শূন্যে বায়ু যেখানে রয়েছে, এই শূন্য স্থানে এই যে একটা তড়িৎ, আরেকটা হচ্ছে আপনার এই চৌম্বকীয়, একটা তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র, এখানে দুটো ক্ষেত্র কাজ করে। তো দুটো ক্ষেত্রেরই আপনার এখানে যেই কাজটা হয়, যে একটার ইলেকট্রন আরেকটার ইলেকট্রনকে যখন আপনার আকর্ষণ বিকর্ষণ এরকম করে, তখন এইরকম একটা তরঙ্গের সৃষ্টি করে। আর এই তরঙ্গের মাধ্যমেই আপনার ওই যে তাপটা আপনার এখানে চলে আসে, আর যাকে বলা হয় আপনার বিকিরণ, মানে তড়িৎ চৌম্বকীয় মাধ্যমে
এই যে জিনিসটা চলে আসে। তো এইটা কি হয় যে যেমন যে তাপ আসে তো এই তড়িৎচুম্বকীয় মাধ্যম দিয়ে, তো শুধু যে তাপ আসে তা না, আপনার রেডিও তরঙ্গ অথবা দৃশ্যমান কোনো আলো, যেমন টেলিভিশন দেখেন আপনি, তারপরে এই যে এক্সরে করা, এই জিনিসগুলা গামা রশ্মি বিকিরণ করা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনার এই তড়িৎচুম্বকীয় মাধ্যমেই হয়, যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হয়। সো এই মাধ্যমে আপনার এই যে সূর্য থেকে আপনার এই তাপটা এভাবে চলে আসে। সো সূর্য থেকে যেই তাপটা আসে সেটাও একটা তাপশক্তি। সো এই তাপশক্তি ছাড়া তো আমাদের অস্তিত্ব টিকতো না, সেটাই হচ্ছে বাস্তব। সো আমরা এই সূর্য থেকে সূর্য যেই তাপটা দেয় সেটা দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। সো আমরা এখন জানলাম যে বিকিরণটা আসলে কি। সো আমি আর একটু শর্ট আউট করি, সেটা হচ্ছে যে আমরা শিখেছি কি যে তাপের সঞ্চালন, আর কিছুই না। তো তাপ সঞ্চালন শিখতে গিয়ে কিন্তু আমাদের এতগুলো কথা আমাদেরকে বলতে হয়েছে। যারা এই নতুন কারিকুলাম অনুসারে পড়ালেখা করছেন বিজ্ঞান নিয়ে, বিশেষ করে নবম শ্রেণীতে যারা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা খুব মনোযোগ দিয়ে এই জিনিসগুলো দেখবেন, পড়বেন, শুনবেন। না হলে কিন্তু আপনার এখানে কিছু নতুন জিনিস সেট করা হয়েছে, এই আপনাকে কিছু আইডিয়া দেওয়া হয়েছে নতুনভাবে ভালো জিনিস শেখার জন্য। তো এই জিনিসগুলো কিন্তু আপনি ভুল করবেন যদি নেক্সট ক্লাসে আপনি বিজ্ঞান নিয়ে পড়তে চান, তাহলে আপনাকে এই বেসিকগুলো জানতে হবে খুব ভালোভাবে। সো তাপ সঞ্চালন কি? তাপ সঞ্চালন হচ্ছে যে জাস্ট যে তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া, আর মানে পরিবহন করা জাস্ট কিছু, এটাই আমি বলবো যে ট্রান্সফার করা। এই ট্রান্সফারটা আপনার, এটা কঠিন পদার্থের বেলায় আপনার অবশ্যই ট্রান্সফার হবে, কন্ডাকশন হবে। এটা যদি তরল পদার্থ হয় অথবা বায়বীয় পদার্থ হয় তখন হবে আপনার পরিচলন, মানে হচ্ছে কনভেকশন। এটা যদি আপনার সূর্য থেকে তাপ আসে আমাদের এখানে, এই যে এইটা নিয়ে আসে কে? এটা বিকিরণের মাধ্যমে আসে। আর এই বিকিরণটা কোন মাধ্যম ইউজ করে? সেটা করে তড়িৎচুম্বকীয় মাধ্যম ইউজ করে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইউজ করে এই তাপটাকে নিয়ে আসে। সো 3 ধরনের প্রক্রিয়ায় আপনার এই তাপ সঞ্চালন হয়, মানে তাপ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করবেন। যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আমি আরেকটা ভিডিও তৈরি করব যাতে করে আরও ভালোভাবে বুঝতে পারেন। তবে না বুঝলে কোন জায়গাটা বুঝতে পারেননি সেটা আমাকে অবশ্যই বলবেন।